অনেক দিন পরে বেড়াতে গিয়েছিলাম। অলরেডি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি বড় ভিডিও একটা ছাড়বো। অনেক দিন পরে আমরা মেলাতে গিয়েছিলাম, বৈশাখী মেলাতে। ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, তো সময়ের অভাবে ফুল ভিডিও এডিট করা হচ্ছিল না, তাই ছাড়তে পারতেছিলাম না। তো আজকে ফুল ভিডিওটা ছাড়বো, আপনারা সবাই দেখবেন এবং মন্তব্য করবেন ফুল ভিডিও দেখে। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনারা ভিডিও দেখারও দরকার নেই, মন্তব্য করার দরকার নেই, কারণ ভিডিওটা একটু বেশ বড় হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে তো স্কিপ করে যাবেন বা পারলে অর্ধেক ভিডিও দেখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা মিরপুরে এখানে একটা মেলা বসেছিল। তো ঈদের পহেলা বৈশাখের দিন আমরা ঘরে তো পান্তা ভাত, ইলিশ মাছ, যাই হোক যে যতটুকু পেরেছি খেয়েছিলাম। তারপরে বিকেল হলে মন চাইলো যে একটু ঘুরতে যাই, কারণ আমরা যখন ক্যান্টনমেন্টে ছিলাম তখন এই মেলাটা আমরা খুব উপভোগ করতাম। এই মেলাটার অপেক্ষায় থাকতাম কখন পয়লা বৈশাখ আসবে, কখন মেলা বসবে। বাচ্চারাও যেমন এক্সাইটেড থাকতো, মেলাতে যাবে, ঘোড়ার গাড়ি, টমটম গাড়ি টাড়ি কিনবে, এইগুলা নিয়ে টেনশন করতো। আর এখন এই যে মেলাটা লেগেছে এটা মিরপুরে, এই মেলাটাতে এসে আমার একটু অন্যরকম ভালো লেগেছে। কারণ আমরা ছোটোবেলাতে মেলাটা পেয়েছিলাম, যেখানে ঝুড়ি, মুরগি, বুন্দা এগুলো খাবো, মিষ্টি খাবো, সেই জিলাপি খাবো, সেই আশায় আমরা মেলার জন্য অপেক্ষা করতাম। সারা বছর মেলা আসবে, মেলাতে যাব, আমরা এগুলো কিনবো, প্ল্যান থাকতো একটা। তারপরে বড় হলাম, বিয়ে হলো, শ্বশুরবাড়ি বলতে যখন স্বামীর সাথে ক্যান্টনমেন্টে চলে আসলাম, তখন তো তাদের অনেক সময় 2 দিনও মেলা হইতো, 1 দিন 2 দিন 3 দিনও মেলা হইতো। তো এই সারা বছর পরে মেলা আসবে, সেই মেলার টাইমে আমরা ঘুরতে যাব, ওইটার একটা এক্সাইটেড ছিল অন্যরকম। আর সেই মেলাগুলোতে বাচ্চারা ছোট ছিল, ওদের নিয়ে যেতাম, ওরা যে কি আনন্দ করতো। মেলাতে যাবে, ওদের ওই দিন পড়তে হবে না, ওই দিন ওরা ঘুরতে যাবে, সেটা ওদের আনন্দ দেখলে তো মনে হতো আনন্দে আমি নিজেও আত্মহারা হয়ে যেতাম। তো ওদের নিয়ে আমি সবসময় বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করেছি। আমার বাচ্চাদের নিয়ে আমি যখন যেভাবে সময় পাইছি, যখন যে কোথাও যেতে মন চাইছে, আমি ওদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ও বাবা অনেক কাজে ব্যস্ত ছিল, চাকরি করতো, বিভিন্ন জায়গায় পোস্টিং যেতে হতো, অনেক সময় আমি বাচ্চাদের নিয়ে একা একাই থাকতাম। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলোর দেখে আমার সেই ছোট্ট বাচ্চাদের কথা মনে হচ্ছে। আমার বাচ্চারা যখন এরকম ছোট্ট কিউট ছিল তখন, এখন তো আলহামদুলিল্লাহ ওরা বড় হয়ে গেছে। এখন ওরা মেলাতে বা বাইরেও যেতে চায় না প্রয়োজন ছাড়া, অফিস ছাড়া বা ভার্সিটি ছাড়া। ওরা খুব এমার্জেন্সি দরকার না হলে ওরা খুব একটা বাইরে যায় না, ওরা ঘরমুখী, ঘরে থাকতে বেশি পছন্দ করে। তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমার তো এগুলো ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে আমি এটা দেখেছি। মেলাতে আমরা সবাই মিলে যাব, মেলাতে কী কী কিনবো, ঝড় হইতো তখন। আমার মনে আছে আমি একবার আমার ছোটো মামার সাথে মেলাতে যেতে নিয়েছিলাম, মাঝ রাস্তায় যাওয়ার পরে একদম কালো হয়ে আকাশ মেঘলা হয়ে গেছে, তো অনেক ঝড় ঝড় আসতেছে। ওই মুহূর্তটা আমরা একজনের বাড়িতে যা বসলাম, ওখানে বেশ অনেক ঝড় হয়েছিল। আমার সেই ছোটোবেলার কথাটা মনে আছে। সেই যে বাড়িতে আমরা বসছিলাম ঝড়ের মধ্যে, সেই বাড়িটাতে অনেক আম গাছ ছিল, এত আম পড়তেছিল। যখন টিনের ঘর, আগে তো বেশিরভাগই টিনের ঘর, ওয়াল ফ্লোর পাকা ছিল, উপরে টিন, সাইডে টিন ছিল। তো ওরকম একটা বাড়িতে আমরা ঝড়ের টাইমে উঠছিলাম, আমি আর আমার ছোটো মামা আর আমার ছোটো ভাই। তো অনেক আম পড়তেছিল, একদম উঠানের মধ্যে মনে হচ্ছে কি বস্তা বস্তা আম হবে এরকম। সেই আমগুলা আমি বারে বারে যাইতে নিতেছিলাম যে কয়টা আম নিয়ে আসি। কিন্তু আমার মামা বলতেছে না যাবে না, নেওয়া যাবে না, পড়ার জিনিস অন্যের জিনিস নেওয়া যাবে না, সে এরকম ইশারা করতেছিল। তো ওই দিনগুলা মিস করি। আর এখন বড় হওয়ার পরে সব অত্যাধুনিক খেলনা, অত্যাধুনিক জিনিসপাতি, এই যে দোলনাটা কিন্তু মডিফাই হয়েছে। ওনারা যদিও হাতে থেকে আসে আগের মতো উপরে উঠাচ্ছে, নামাচ্ছে, তারপরে কিন্তু আগের যেমন ছিল নর্মাল একটা দোলনা, সেটাতে আমরা উপরে উঠতাম, নামতাম, এটার মধ্যে একটা শব্দ হইতো, ক্যারক্যার ক্যারক্যার শব্দ হইতো। সেই শব্দ রাতে ঘুমাইলে মাথার মধ্যে শব্দটা আসতো। আর এখন দেখেন কত সুন্দর এখানে নৌকা বানাচ্ছে। এটা কি বলে, পানসি নৌকা না কি বলে, এটা জানি কি একটা নাম বলে, যাই হোক ভুলে গেছি। তো এরকম নৌকা কি সুন্দর দৌড় খাচ্ছে সবাই মিলে, দেখতে কিন্তু ভালো লাগছে। কিন্তু এটা যখন জোরে উপরে ওঠার নামে, তখন আমি নিচে থেকে মনে হয় আমার হার্টবিট একদম চলে যাচ্ছে। আমি কখনোই উঠি নাই, আমার অনেক ভয় লাগে। কিন্তু আমার বাচ্চারা যখন
অনেক ছোটো ছিল যখন আমি পার্কে ওদের নিয়ে ঘুরতে যেতাম, আমার ছেলে কখনোই এগুলোতে ওঠে নাই, তবে আমার মেয়ের খুব সাহস ছিল, সে ছোটোবেলায় এগুলোতে খুব উঠতে পছন্দ করতো। তো বয়সের সাথে এখন ওরাও বড় হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে, এখন কিন্তু এটা আর পছন্দ করে না, এখন ওদের জোর করে উঠাইতে পারবো না। কিন্তু ছোটোবেলায় সে এগুলো দেখলে যায় দৌড় দিয়ে যা দৌড় উঠে বসে থাকতে বলতো যে আমি এইটাতে এখন উঠবো, এরকম করতো। তো ওই স্মৃতিগুলো খুবই খুবই মনে পড়ে। আর মেলাতে আসার পরে এই যে মাটির জিনিস, অনেক রকমের কসমেটিক, টুকিটাকি কত জিনিস। আর আমি হচ্ছে মাটির জিনিসের পাগল, মাটির জিনিস দেখলে আমার কিনতে ইচ্ছা করে, মাটির জিনিস দেখলে আমার নিতে ইচ্ছা করে। যদিও আমার ঘরে সবগুলা বাটি, প্লেট, মগ এগুলা সবই আছে, তারপরে দেখছি কিন্তু আমি ঘুরে ঘুরে সবগুলো দেখেছি, আমার মনে হচ্ছিল আরও কিছু কিনে নিয়ে যাই। মাটির জিনিসগুলো আমার অনেক পছন্দ হয়, আমি খুব পছন্দ করি মাটির জিনিস। আর মাটির জিনিসে আমি ভাত খাই, আমার মেয়ে আর আমি কিন্তু দুজনেই মাটির প্লেটে ভাত খাই। সেই খাওয়াটা, যেমন মাটির প্লেটে খাওয়ার মজাটাই আলাদা। আমার শাশুড়িকে দেখতাম, সে কিন্তু মাটির পাতিলে রান্না করতো, ভাত রান্না করতো, তরকারি রান্না করতো, দুধ জাল করতো, মাটির কলসিতে পানি রাখতো। তো আমার যখন বিয়ে হয়েছে, আমাদের বাড়িতে তো মাটির কলসি ছিল না, আমার আম্মা সিলভারের কলসিতে পানি রাখতো। তো আমিও আমার শ্বশুরবাড়িতে যখন গিয়েছি, তখন শুরুর দিকটা কিন্তু আমি অনেক আমার শাশুড়ি হাঁড়ি পাতিল নষ্ট করেছি, অনেক পাতিল নষ্ট করেছি। যেমন আমি হয়তো তরকারি ভাত রান্নার পরে যে নিচে একটু লেগে যায় না, ওটা আমি যে জোরে চামচ দিয়ে উঠেতে যা দেখতে পাতিলের তলা ওদিকে ছুটে গেছে। আর তরকারি লাড়ার টাইমে যেমন মশলাটা একটু কষানোর টাইমে একটু জোরে লাগতে হয় না, তো আমি কিভাবে লাগতাম জানি না, দেখতাম নিচের দিকে ভেঙে গেছে। তো আমার শাশুড়ি কিছু বলতো না, কিন্তু সে মানে বুঝতো যে ওই কাজটা পারতেছে না, কারণ আমি ওই কাজটা আসলে পারতাম না। কারণ আমার মাকে তো আমি দেখেছি সিলভারের কড়াই, মানে ঢালাইয়ের কড়াই, তারপর সিলভারের পাতিলে রান্না করতো, ওইটা আমি আসলে শ্বশুরবাড়িতে যেমন প্রথম রান্না করে শিখেছি। পানির কলসিও আমি অনেক নষ্ট করেছি, যেমন পানিতে টিউবওয়েলের পাশে তো তখন ঢালাইটা অত সুন্দর ছিল না, একটু যে খোয়ার বাইরে হয়ে ছিল, কলসিরা রাখতাম, হুস করে নিচে একটু ফোটা হয়ে পানি পড়ে যেত। তো অনেক অনেক নষ্ট করেছি। আমার শাশুড়ি এখন নাই, কিন্তু তার কথাগুলো আমার খুব খুব মনে আছে। কখনোই সে আমাকে রাগ করে নাই বা বলে নাই এটা ভাঙছো কেন, বলছে আচ্ছা থাক আর একটা নিয়ে নিবো, এরকম বলতো। খুবই ভালো মনের একজন মানুষ ছিল। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি সবসময় আমার শাশুড়ির জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তার কাছে তাকে অনেক অনেক ভালো রাখেন। তো মেলাতে কিন্তু অনেক রকমের জিনিস, এই যে ব্যাগগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এখানে আমার একটা জিনিস স্কিপ করে গেছি, এই যে বাঁশের ঝাড়বাতি আমি দেখাইলাম, বাঁশের ঝাড়বাতিটা আমি একটা কিনতে চেয়েছিলাম। তো সেদিন এত ভিড় ছিল যে ওখান থেকে কিনে আনা সম্ভব ছিল না। মানে আমি তো মেলাতে গেছি, এত লোক হবে এটা হয়তো আমি ভেবে যাইনি যে এত লোক হবে। আমি তো ঝুলানো একটা ব্যাগ নিয়ে গেছি, এখন ব্যাগে টাকা জানতেন, মোবাইল ব্যাগে, ওই টেনশনে আমি কিছু যে নিবো এটাও শান্তি পাচ্ছিলাম না। তো সেই কারণে ওই বাঁশের যে ঝুড়িটা ছিল, মানে লাইটের ইয়াটা ছিল, ওটা এখন কিন্তু খুবই চলছে, বেশিরভাগ রেস্টুরেন্টে গেলে ওটা দেখা যায়। তো ওইটা আমি কিনতে এখানে আসলে অনেকক্ষণ ভিড় ধরেছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে ভাই ওদের সাথে যা কথা বলে যে একটা জিনিস কিনবো সেই সুযোগটা হয়ে উঠল না। তো ভাবছিলাম 2 দিন পরে যাই নিয়ে আসবো, কারণ ওই দিন বলছিল আর একটু 5 দিন থাকবে মেলাটা। আমি ঠিকই 2 দিন পরে যাই, দেখি মেলাটা শেষ হয়ে গেছে তার আগের দিন, কারণ ওটা একটা বাচ্চাদের খেলার মাঠের মধ্যে মেলা লেগেছিল। তো কর্তৃপক্ষ নাকি বলেছে তাড়াতাড়ি মেলাটা উঠিয়ে দিতে, বাচ্চাদের খেলাধুলার ডিস্টার্ব হচ্ছে, তো এই জন্য ভেঙে দিয়েছে। লাস্ট পর্যন্ত তার আমার কেনা হয় নাই। তো এখানে আমি, আমার বান্ধবী, আমার বান্ধবীর হাজবেন্ড, আমার হাজবেন্ড, আমরা 4 জন বেড়াতে গিয়েছিলাম। আমার বান্ধবীরও ছেলে যায় নাই, আমার ছেলে মেয়ে তো যাবেই না, কারণ ওরা বড় হয়ে গেছে। সেটাই বলে তোমরা যাও, তোমরা বেড়ায় আসো। তো আমরা বেড়ায় আসলাম। তো সব বাচ্চা মিলে ওরা এত সুন্দর সুন্দর খেলনা, এখানে সবাই মিলে খেলাধুলা করলো, সবাইকে দেখলাম, দেখে আমার অনেক ভালো লাগে। কারণ এই যে বাচ্চারা এখন লেখাপড়া এত চাপে থাকে, ওরা কখনো কোথাও বাইরে গেলে ওরা উন্মুক্ত বাতাস নিঃশ্বাস নিতে থাকে। আর সেম আমারও একই অবস্থা। আমি এই যে ঘরে থাকি, যখন বাইরে যাই আমার কাছে মনে হয় আমি প্রকৃতিকে দেখি, আমি এখানে একটু বসি, আমি কতক্ষণ বসে থাকি, এরকম মনে হয়। আসলে বন্দি জীবন আমাদের ঢাকা শহরে, আমরা বসে থেকে আসলে বাইরে গেলে মনে হয় কি আমরা উন্মুক্ত হাওয়া, উন্মুক্ত বাতাস খাইতে পারি, আর এটা অনেক অনেক ভালো লাগা। তো আমার এই লম্বা ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের যদি সময় হয় বা ধৈর্য কুলায়, তাহলে ভিডিওটা দেখবেন। আমি ভিডিওটা একটু লং রেখেছি, কারণ আমার এই পেজে তেমন লং ভিডিও দেওয়া হয় না, তাই আমি ভিডিওটা একটু লম্বা করে দিলাম। আমি আবারও বলবো, যদি আপনাদের কাছে সময় থাকে একটু ভিডিওটা দেখে যাবেন, যদি সময় না থাকে দেখার কোনো দরকার নেই।
কারণ আপনি যদি ভিডিও প্লে করে না দেখে যান এতে আপনার বেশি ক্ষতি হবে, কারণ আপনি ভিডিওটি একটু দেখলেন কিন্তু কমেন্ট করলেন না। আর আমারও ক্ষতি হবে, যেমন আমার 13 মিনিটের ভিডিও যদি আপনি 6 মিনিটও না দেখেন তাহলে কিন্তু আমার পেজও একটু অসুবিধা হবে। তো আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি, আমি অনেক ভাই বোনের যখন বড় ভিডিও আমার সামনে আসে তখন আমি কি করি, ভিডিওটা ওয়াচিংয়ে রেখে আমি হয়তো প্লেট বাটি ধুচ্ছি, হয়তো রান্না করতেছি বা হয়তো একটা কাজে ব্যস্ত আছি, এর মধ্যে ভিডিওটা দেখা হয়ে যায়, আমি একটু সাউন্ড দিয়ে রাখি যেন কথাগুলো শুনতে পারি ভিডিওতে কি বলেছে। তো সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে আমি একটা রিপ্লাই কমেন্ট করে ফেলি এবং গঠনমূলক কমেন্ট করি। গঠনমূলক কমেন্ট আমরা সবাই বলি, কিন্তু আসলে কি কেউ গঠনমূলক কমেন্ট করি? গঠনমূলক কমেন্ট হচ্ছে এই যে ভিডিওটাতে আপনি দেখলেন, কী কী দেখলেন, এখানে বাচ্চাদের খেলনা ছিল, দোলনা ছিল, তারপরে এটা কি বলে সারেঙ্গা বলেন মনে হয়, এই নৌকাটা যেন কী বলে আমি আসলে ভুলে গেছি, এটা ছিল। তারপরে বাচ্চাদের যে লাফানের একটা খেলনা ছিল, পানি ছিল, মানে সব কিছু মিলে কিন্তু অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কথা নিয়ে বা অনেক খাবারের দোকান এখানে দেখেছি সেই হিসেবে আমরা যে কোনো একটা কমেন্ট করতে পারি। এখন এটা দেখো ওয়াও নাইস ভেরি গুড এই কমেন্ট করে গেলে কিন্তু এটা হবে না, কারণ এটা একটা বড় ভিডিওটা আপনি দেখেছেন, ভিডিওর ভিতরে কী আছে এটা আপনি দেখলেন, তো সেই অনুযায়ী একটা কমেন্ট করবেন। ফেসবুক আমি আপনার যদিও না বুঝি যে আমার ভিডিও কে দেখলো, কে ফুল দেখলো, কে কম দেখলো, কে বেশি দেখলো, সেটা কিন্তু আমরা জাজ করতে পারি না। কিন্তু আমাদের মামা যে বসে আছে আমেরিকাতে, সে কিন্তু সবই বুঝতে পারে, সে কিন্তু সবই দেখতে পারে, কে ধাক্কা দিল আর কে মানে বসতে দিল, কে খেতে দিল বলতে সে পুরো ভিডিওটা দেখলো, তারপর একটা কমেন্ট করলো, তার মানে কি তার পরিপূর্ণতা ভিডিওতে পেল। তো এইভাবে আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। এই প্ল্যাটফর্ম আমি প্রথমে মনে করেছিলাম একদম সহজ একটা ব্যাপার, আমরা ভিডিও সার্ভার ভাইরাল হয়ে যাবো, ভিডিও সার্ভার ইনকাম করবো, এটা আসলে না, এত সহজ না, কোনো কিছু এত সহজে পাওয়া যায় না। যে কোনো সাফল্যতা আনতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, তারপরে সাফল্যতা আসে। তো শেষ বেলায় আমি একটু দেখা দিলাম আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এভাবেই আমরা সবার পাশে থেকে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে। কারণ আমরা যদি সবার পাশে না থাকি, আমি একা একটা ভিডিও ছাড়লাম, আমি একাই দেখলাম, তাহলে কি আমার ভিউ আসবে? তাহলে কি ফেসবুক মামা এটা থেকে আমাকে আর্নিং দিবে? এই ভিডিওটা যদি আরও 1000 জন, 1200 জন, 1 লাখ জন দেখে তাহলে কিন্তু আমাকে আর্নিং দিবে। অতএব আমারটা শুধু আপনি দেখবেন, শুধু এটাও কিন্তু আমি বলবো না, আপনারটা আমি দেখবো, আমারটা আপনি দেখবেন, এভাবে তো আমরা আগাবো। আমার ওয়েবসাইটে আমি যেমন দেখলে আপনার রিচ বাড়বে, আপনারটাতে আমার ভিডিও দেখলে আমার রিচ বাড়বে বা তো আমরা অনেক কথা বলে ফেলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আবারও বললাম ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি এখানে ঘুরতে যাওয়া। তো আপনারা অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্ট করে যাবেন, হয়তো বা শেষ পর্যন্ত কেউই দেখতে পারবেন না, কারণ এত বড় ভিডিও হয়তো কেউ বিরক্ত হয়ে যাবে। তো আমি এটাই বলবো যে আপনাদের যদি বড় ভিডিও দেখার ইচ্ছা থাকে, ভিডিওটা ছেড়ে আপনারা ওয়াচিং করলেন, আপনার একটা কাজের ফাঁকে ভিডিওটা দেখে নিলেন বা রান্নার ফাঁকে ভিডিওটা দেখে নিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।